ছোটবেলায় কাজী নজরুল ইসলামের ছবি দেখে আমার মনে হতো যে ঝাঁকড়া চুলের লোকগুলো খুব আদুরে হয়, কাছে পেলে তুই তুই করে কথা বলবে, মজা করবে। কিন্তু একটু একটু করে বড় হচ্ছে আর জীবনে যত ঝাঁকড়া চুলের লোক দেখছি, দেখলাম বেশিরভাগ খুব খিটখিটে মেজাজের। বিশেষ করে এই যে রাগ সঙ্গীতের আমাদের এখানে একটা উৎসব হতো, সেখানে পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর শুনতে গেছিলাম। পায়োনিয়ার সন্তুর বাদক এই শিবকুমার শর্মাও দেখি খুব রকচটা মানুষ, মানে একবার তেড়ে মেড়ে ডান্ডা। আমার ধারণা হলো যে ঝাঁকড়া চুড়ের বাবলি দোলানো যেসব লোক, এরা আসলে খুব চটা মেজাজের লোক হয়। এই ধারণাটা ভাঙলো আমাদের হামজা চৌধুরী। তার সামনে গিয়ে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে কোথায় প্রিমিয়ার লিগের একটা খেলোয়াড়, সে কি বিনয়ী, সে কি ভদ্র ছেলে। এই ব্যাপারটা আর একবার বদলায় দিল আরেকটা ছেলে, ছেলেটার নাম হচ্ছে আমিরুল। লোকে যাকে হকির হামজা বলে ডাকতেছে, সেও ঝাঁকড়া চুলের ছেলে। তার সঙ্গে আজকে সকালে কথা বললাম। কথা বলতে গিয়ে দেখলাম যে ওমা না, সবাই তো শিবকুমার শর্মার না, আসলেই হামজা আমিরুল এরা অন্যরকম মানুষ। এদের ঝাঁকড়া চুলের যে বাবরি দোলানো স্টাইল, এটা আসলেই আদরের। এটা কাজী নজরুল ইসলামের উত্তরাধিকারী এরা আসলে। তবে আমিরুলরে নিয়ে কথা বলার কারণ নিশ্চয়ই শুধু ঝাঁকড়া চুল না। আপনারা অলরেডি জেনে গেছেন যে আমিরুল কি এক মহা কীর্তি করে ফেলছে। আমাদের এখানে তো আমরা হকি নিয়ে খুব কম কথা বলি, খুব কম বলি। অথচ টিম গেমের আমরা পোটেনশিয়াল যদি হিসাব করি, তাহলে অনেক আগে থেকে আমাদের হকি খুব সম্ভাবনাময় একটা খেলা ছিল। এটাকে নানা রকম ভাবে নষ্ট করে ফেলা হয়েছিল বা হয়েছে। সেই জায়গায় হকি নিয়ে তো কথাই হয় না। কিন্তু আমিরুল ওই সব কিছু ছিঁড়ে ছুঁড়ে বেরোয় আসছে। বাচ্চা ছেলে, বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলতে গেছে, সেখানে গিয়ে আমিরুল 15টা গোল করে ফেলছে অলরেডি। 4টা ম্যাচে 15টা গোল, 3টা হ্যাট্রিক। এটা কতখানি অবিশ্বাস্য, আপনি যদি হকির খুব রেগুলার ফলোয়ার না হন তাহলে এটা মানতে পারবেন না। হ্যাঁ, হকিতে গোলটা ফুটবলের চেয়ে একটু বেশিই হয়। তারপরেও বাংলাদেশ যাদের বিপক্ষে খেলতেছে রে ভাই, তারা সবাই পরাশক্তি। এদের বিপক্ষে খেলে 15টা গোল করা এবং এখন পর্যন্ত যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, অপ্রত্যাশিত কিছু না ঘটে, তাহলে এই যুব বিশ্বকাপটার সর্বোচ্চ গোলদাতা হিসাবে মেডেলও গ্রহণ করবে আমাদের আমিরুল। ফলে আমিরুলের নিয়ে আজকে গল্প করতেই হয়। ফরিদপুরের ছেলে আমিরুল, আমিরুলের গল্প একটু আপনাদের শোনাই। আমি না যুব বিশ্বকাপটা ফলো করব না ভাবছিলাম। এটা আমি আমার একটা ব্যক্তিগত বা বলতে পারেন যে দেশীয় একটা জেদের জায়গা থেকে। কারণ বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলতে গেল। আমি একটু পুরনো দিনের হকি প্রেমী। আপনারা মনে করতে পারেন যে দাদা ফুটবল ক্রিকেট নিয়ে কথা বলে, হঠাৎ হকি কেন? আমার সাংবাদিকতা জীবনের শুরুটা হকি দিয়ে হয়েছে, ওখানে বেশ সময় কাটাচ্ছে। তার চেয়ে বড় কথা যে আমি আসলে একটু ব্যাকডেটেড, তো আমি ওই এইটা আমার হাত, এটা আমার পা, এটা আমার ধড়, এটা আমার মাথা, এইভাবে ভাবতে পারি না। আমি পুরোটা মিলে বাংলাদেশ ভাবি। এটা আমার হকি, এটা আমার ফুটবল, এটা আমার ক্রিকেট, এই আলাদা করতে পারি না। সবগুলো ন্যাশনাল খেলাই আমার খেলা। ফলে আমার কাছে হকিটাও ওই ক্রিকেট ফুটবলের মতোই গুরুত্বপূর্ণ খেলা। কিন্তু অভিমানটা কেন হলো? অভিমান বলি বা ন্যায্য একটা জেদ বলি, সেটা হচ্ছে বাংলাদেশ যে যুব বিশ্বকাপে কোয়ালিফাই করলো, এটার পেছনে একটা মানুষের একটা উপন্যাসের মতো লড়াই আছে। সেটা হচ্ছে আমাদের শুভ শুভ মওদুদুর রহমান শুভ, সাবেক ন্যাশনাল টিমের খেলোয়াড় এবং বর্তমানে বিকেএসপির কোচ। দীর্ঘদিন ধরে বিকেএসপির কোচিং করাচ্ছে, খুব সফল কোচ। ওর কোচিংয়েই কিন্তু বাংলাদেশ দলটা এই যুব বিশ্বকাপে কোয়ালিফাই করলো। এরপরে যেটা হলো, এই ইমিডিয়েটলি ও ওই টিমটাকে কোয়ালিফাই করে দেশে ফেরার পর থেকেই শুরু হলো এক ধরনের নোংরামি। কিভাবে শুভকে দায়িত্ব থেকে সরানো যায়, এটা বেশ কিছুদিন আগে থেকে এটা শুরু হয়েছে। এবং সেটার জন্য যে অস্ত্রটা শেষ পর্যন্ত প্রয়োগ করা হলো, সেটা হচ্ছে শুভকে আনফিট বলে প্রমাণের একটা চেষ্টাও চলল। কেন? কারণ শুভ হচ্ছে ব্রেন ক্যান্সার সার্ভাইভার। চিন্তা করেন, একটা ছেলে ন্যাশনাল টিমের হকি খেলোয়াড়, একসময় তারকা, দেশের অন্যতম সেরা কোচ, সে ব্রেন টিউমার থেকে সার্ভাইভ করে এসে আবার মাঠে ফিরছে। এবং ওর ফিটনেস নিয়ে কারো কোনো সন্দেহ নেই, ওর স্টুডেন্টদেরও কারো কোনো সন্দেহ নেই। ও পুরোপুরি সার্ভাইভ করছে। সেই ছেলেটাকে ওইসব কথা বলে দায়িত্ব থেকে সরানো হলো, নানা রকম অজুহাত দেওয়া হলো। পরে একজন বিদেশি কোচ আনা হয়েছে। ভালো, আপনারা বিদেশি কোচ নিয়ে যান, কিন্তু যে ছেলেটা ম্যাজিকটা দেখালো, ওই ছেলেটাকে রাখতে হতো ব্যাপারটার সঙ্গে। ফলে আমি মানে খুব বৃতৃষ্ণা ধরে দিয়েছিল যে না, এই খোঁজখবর রেখে লাভ নেই, এই হকির খোঁজখবর আর রাখবো না। এরপরে দেখলাম আবার বাংলাদেশ পড়ছে হচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, সাউথ কোরিয়া এই গ্রুপে। এরপরে খোঁজখবর কেউ রাখে নাকি? ফলে আসলেই মুখ ফিরাইছিলাম।
কিন্তু দুটো ম্যাচ যেতে না যেতেই আমিরুল বলল যে আপনি কেন, বাংলাদেশের কেউ মুখ ফেরায় রাখার ক্ষমতা নাই যদি আমি মাঠে থাকি। কি বিচিত্র খেললো রে ভাই, কি বিচিত্র। মানে ওই যে বললাম 4 ম্যাচে 15 গোল। দেখেন এর মধ্যে আপনাকে যদি যারা হকি রেগুলার ফলো করেন না তাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বলি যে আমাদের যে গ্রুপের 3 সঙ্গী, এই 3 সঙ্গীর সঙ্গে আমাদের ব্যবধানটা কেমন। আমরা হচ্ছে আন্তর্জাতিক হকি র্যাঙ্কিংয়ে 29 বা 30-এ আছি। সেখানে আমাদের গ্রুপমেট অস্ট্রেলিয়া 4 নম্বর, ফ্রান্স 9 নম্বর এবং সাউথ কোরিয়া 15 নম্বর দল। আপনি এটা ইমাজিন করতে পারেন? মানে দুটো দল বিশ্ব সেরাদের কাতারে পড়ে আর একটা দল এশিয়ান সেরাদের কাতারে পড়ে, এরকম একটা গ্রুপে আমাদের খেলতে হচ্ছে। অথচ সেই গ্রুপে আমরা প্রথম 2 ম্যাচেই মোটামুটি প্রুফ করে দিচ্ছিলাম যে আমরা বেড়াতে আসি নাই, এবং এই আমিরুলের কল্যাণে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে হাই র্যাঙ্ক টিম আমাদের গ্রুপের, আমরা 3-3 করেও পরে 5-3-তে হেরে গেছি। হকিতে এটাই হয়, হুট করে 2-3টে গোল হয়ে রেজাল্ট বদলে যায়। ওকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেজাল্টটা আমি মনে করি আমাদের জন্য দুর্দান্ত রেজাল্ট। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমরা 5-3-তে হারছি, গর্ব করার মতো ব্যাপার। পরের ম্যাচে তো আমরা ঘটায় দিচ্ছিলাম ঘটনা। আমরা প্রথমে 3-0 ডাউন হলাম সাউথ কোরিয়ার বিপক্ষে, এরপরে 3-3 করে ফেললাম। এরপরে অন্তত 2টো চান্স আমরা কাজে লাগাইতে পারিনি, মানে আমরা সাউথ কোরিয়ারে ওখানে হারায় দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছি। এরপর ফ্রান্সের বিপক্ষে আবার আমরা মার্জিনাল গোলে হারলাম 3-2। মানে এই যে 3টা ম্যাচ, আপনি বলেন কোনো একটা ম্যাচে মনে হয়েছে যে আমরা বিশ্ব সেরাদের সঙ্গে খেলতেছি? আমরা ওই লেভেলে গিয়ে মার্জিনাল গোলে হারছি বা ড্র করছি। এখন আমরা যদি সাউথ কোরিয়ারে ওখানে হারাতে পারতাম বা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কথাটা ভাবাটা একটু কঠিন, তারপরেও ফ্রান্সের বিপক্ষে আমরা জয়ের মতো অবস্থায় ছিলাম, তারপরেও হয় নাই, ঠিক আছে। আমরা এরপরে চলে গেলাম হচ্ছে বা ওই ওরা কি নাম বলে, ওই যে যুব বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপে যেরকম একটা প্লেট পর্ব হয়, এখানেও একটা স্থান নির্ধারণী পর্ব হয়। সেখানে আমরা চলে গেলাম, আমরা মূল পর্বে কোয়ার্টার ফাইনালের দিকে যেতে পারলাম না। সেখানে এসে আমরা পরপর 2 রাউন্ডে হারালাম ওমান, আবার সেই সাউথ কোরিয়া। প্রথমে ওমানকে হারালাম আমরা 13-0 গোলে। ওমান কিন্তু আমাদের চেয়ে হায়ার র্যাঙ্ক টিম, এটা আপনি মানে মাথায় নিতে পারেন যে আমাদের চেয়ে হায়ার র্যাঙ্ক, ওদের র্যাঙ্কিং বোধহয় 26। সেরকম একটা দলরে আমরা উড়াইয়া দিলাম গলির মতো একটা দলের মতো করে। স্বভাবতই এটা ছিল থার্ড হ্যাট্রিক ইয়ের আমাদের আমিরুলের, ওর থার্ড হ্যাট্রিকে উড়াই দিলাম। পরের ম্যাচে আমরা সাউথ কোরিয়ারে হারাই দিলাম, যে সাউথ কোরিয়ার সঙ্গে গ্রুপ পর্বে আমরা জিততে জিততে ড্র করছি। মানে ওই গ্রুপ পর্বে সাউথ কোরিয়ার বিপক্ষে জিতলে আমাদের চান্স ছিল যে আমরা মূল টুর্নামেন্টে মানে কোয়ার্টার ফাইনালের পথ ধরে চলে যাব। তাহলে কে জানে আমরা কত নম্বর অবস্থান নিয়ে ফিরতাম। যাই হোক, তাতেও খুব একটা ক্ষতি হয় নাই। এই কন্টেন্ট যখন করতেছি তখনও পর্যন্ত আগামীকালকে আমরা 17-18 স্থানের জন্য লড়বো, মানে 17 নম্বরের জন্য লড়বো। যদি আমরা ওই ম্যাচ জিততে যাই, জেতারই কথা, ওই পর্যায়ে আমাদের সঙ্গে যাদের ফাইট হবে তাদের অস্ট্রিয়ার বিপক্ষে আমাদের জেতার কথা। যাদের বিপক্ষে যা করে আসছি তাতে আমিরুল থাকলে ম্যাচ হারার তেমন কোনো কারণ নাই। ওই ম্যাচটা আমরা জিতলে 17 হয়ে ফিরবো, না জিতলে আমরা যদি হেরে যাই 18 হয়ে ফিরবো। যাই হোক, 32 দলের টুর্নামেন্টে আমরা 18 নম্বর হয়ে যদি ফিরি, 17 বাদ দিলাম, 18 নম্বরেও যদি হয়ে ফিরি, এটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট, বিশাল 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 অ্যাচিভমেন্ট। এই মুহূর্তে পৃথিবীর হকির যে বাস্তবতা এবং আমরা যতটা পিছিয়ে গেছি গত 20-25 বছরে, তাতে আসলে আমাদের এর চেয়ে ভালো রেজাল্ট এই মুহূর্তে স্বপ্ন দেখাও কঠিন, যেখানে আমরা এর আগে কখনো কোয়ালিফাই করতে পারি নাই। এখন এই পুরো ম্যাজিকটার পেছনে আগে যেটা বললাম যে শুভর একটা ভূমিকা আছে, কোচ বা নতুন যিনি কোচ আসছেন, বিদেশি কোচ, ওনার নাম আমি ঠিক জানি না, ওনারও নিশ্চয়ই ভূমিকা আছে, সবারই ভূমিকা আছে। কিন্তু মূল ম্যাজিকটা হয়ে গেল আমিরুলের স্টিকে। আমিরুল হচ্ছে ফরিদপুরের ছেলে। এখন ফরিদপুরের ছেলে শোনার পরে যারা হকির লোক তারা হেসে ফেলার কথা যে তাহলে তো হকি খেলোয়াড়ই হবে। বাংলাদেশে হকি খেলোয়াড়দের রুট মূলত ছিল একসময় 2টা, একটা হচ্ছে পুরনো ঢাকা, এই আমাদের পুরনো ঢাকা, আর একটা হচ্ছে ফরিদপুর। এই দুটো জায়গা থেকেই বেশি হকি খেলোয়াড় আসতো, 2-4 জন বিরল ব্যতিক্রম দেশের অন্যান্য জায়গা থেকে আসতো। ওই ফরিদপুর থেকে আসা হকি খেলোয়াড়রা এরকমও হয়েছে, ইসা মুসা ইয়ামিন ভাই, 3 ভাই, ওনরা যখন খেলতেন একসঙ্গে ন্যাশনাল টিমে 7 জন ফরিদপুরের খেলোয়াড়ও খেলছে। আবার হারুন ভাইদের সময়ে আরও যদি আমরা পিছায় যাই, হারুন ভাইদের সময়ও একসঙ্গে 5-6 জন খেলছে। সবাই সুপারস্টার না হইলেও একদম সেই আদিকাল থেকে, মানে 60s 50s থেকে বাংলাদেশের হকিতে ফরিদপুরের একটা বিরাট দাপট।
পরে হারুন ভাইদের সময় এটা তো এসে একটা প্রবল আকার ধারণ করলো। তারপরে হারুন ভাই যখন কোচ হলেন, সাবেক ক্যাপ্টেন হারুন ভাই, উনি যখন কোচ হলেন, ওনার আন্ডারে ফরিদপুর পরপর 3বার বোধহয় চ্যাম্পিয়ন হলো, ন্যাশনাল চ্যাম্পিয়ন। তারপর থেকে ফরিদপুরের হকিটাও খুব পতন হয়েছে। মানে ওনার যে টিমটা ছিল, ওনার যে শিষ্যরা ছিল, ইসা, মুসা, ইয়ামিন, চয়ন, এই যে ব্যাচটা, চয়ন ভাই তো লিজেন্ডারি হকি খেলোয়াড়। এই ব্যাচটা যাওয়ার পরে ফরিদপুরের হকির দারুণ একটা পতন হয়েছে। সেই পতনটাকে আবার উত্থানের পথে আনছে এই আমিরুল ছেলেটা। আমিরুল যখন হকিতে আসছে, তখন কিন্তু ফরিদপুরের হকি বর্ণ হারায় ফেলছে। ফরিদপুরে ওই যেহেতু একটা পুরনো ঐতিহ্য, সেই জন্য টুকটাক প্র্যাকটিস ওদের জেলা স্টেডিয়ামে হয়, ওটুকুই। এখন আর খুব বেশি কিছু হয় না। ওরা সর্বশেষ যুব চ্যাম্পিয়ন বা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে অনেক দিন হয়ে গেছে। দীর্ঘকাল কিছু জেতে না, ফরিদপুর থেকে বড় কোনো হকি খেলোয়াড় উঠে আসে না। চয়ন ভাইয়ের পরে তো মনে হয় আর কেউ আসে নাই এই আমিরুলের আগ পর্যন্ত। আসলেও বড় কিছু করতে পারে না, এটা আমি কনফার্ম। তো এই আমিরুলের গল্পটা এরকম, ও আজকে আমার ফোনে বলতেছিল, ওর হোয়াটসঅ্যাপে কল দিছিলাম, যে ও ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, এবং ওর নেশা ছিল যে ও লিওনেল মেসি হবে, ও ফুটবলার হবে। ওর এখনো পর্যন্ত ও মেসি অবসেসড, যে কারণে আমার সঙ্গে একটু ভালো পড়ছে, বুঝতে পারতেছেন না? তো ও একদিন স্টেডিয়ামের পাশ থেকে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে ফিরতেছে। ও চাচা হচ্ছেন হকি কোচ। উনি ন্যাশনাল না খেললেও ঢাকায় খেলছেন। ও চাচা ওরে ওই প্র্যাকটিস থেকে আগায় গেছে, আগায় গিয়ে দেখতেছে কি হয়। নিয়ম কানুন কিছু জানে না, হকির নিয়ম কানুন কিন্তু একটু জটিল। মানে যারা ফুটবল দেখে অভ্যস্ত তাদের জন্য একটু জটিল লাগবে। কারণ হকি স্টিক আপনি বেশি উপরে তুলে ফেললে ওটা ফাউল হয়ে যাবে। তারপরে ওই পেনাল্টি কিক নেওয়ার নির্দিষ্ট কিছু ধরন আছে, নানা রকম। হকি খেলা হয় 3 অর্ধে, 3 তো আর অর্ধ বলা যায় না, 3/3 খেলা হয়। এইটা ঠিক ফুটবলের মতো না, গোলের খেলা বলেই যেটা ফুটবল তার না। ফলে ওই একটু পাশে দাঁড়ায় বাচ্চা ছেলে, ও একটু অবাক হয়ে দেখতেছে যে খেলাটা কি। আর আমার চাচাই কোচিং করায়। তখন ওর চাচা ওকে ডেকে বলছেন, খেল না একটু, একটা হাতে স্টিক ধরায় দিয়ে। এবং কয়েকদিনের ভিতরে বোঝা গেল যে এই ছেলে বাইবর্ন একটা দুর্দান্ত হকি খেলোয়াড়। ওকে বিকেএসপিতে ভর্তি করায় দেওয়া হলো। তারপরে তো ছেলেটা আসলে হিস্ট্রি করে ফেললো। ও 2023-এ ওর ন্যাশনাল টিমে অভিষেক হয়ে গেছে, খুব অল্প বয়সে, একদম বাচ্চা বয়সে ন্যাশনাল টিমে অভিষেক হয়েছে। তারপরে সে যুব পর্যায়েও খুব ভালো খেলছে। এই যে আমাদের যুব দলটা কোয়ালিফাই করলো যুব বিশ্বকাপে, এখানেও ওর খুব ভালো অবদান আছে। এবং ইন দ্য মিন টাইম ও ফরিদপুরের আরেকজন নায়ক চয়ন ভাই, চয়ন ভাইয়ের একটা জায়গা নিয়ে নিছে। চয়ন ভাই ছিলেন পেনাল্টি ম্যাজিশিয়ান। চয়ন ভাইরে আমরা পেনাল্টি জাদুকর বলতাম। চয়ন ভাই পেনাল্টি নিলে মিস হতো না। বলা হয় যে চয়ন ভাই, হকিতে কিন্তু প্রচুর পেনাল্টি হয়, প্রচুর। কারণ হকিতে যেহেতু খেলাটা একটু বিপজ্জনক, ফুটবলের চেয়ে অনেক বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, আর বলটাও খুব কঠিন। এই জন্য হকিতে সেফগার্ড অনেক বেশি খেলোয়াড়দের, সামান্য ভুলেই পেনাল্টি দিয়ে দেওয়া হয়। কিন্তু হকির পেনাল্টিটা নেওয়া আবার একটু জটিল। পেনাল্টি হলেই যে ফুটবলের মতো গোল হবে তা না। হকির পেনাল্টিতে গোল করা আবার একটা আলাদা দক্ষতার ব্যাপার, কারণ ওটা ডিরেক্ট ওই রকম মানে ইয়ের মতো, ফুটবলের মতো ইয়ে নেওয়া যায় না, শট নেওয়া যায় না। ফলে ওখানে একটা আলাদা এক্সপার্টাইজ লাগে। সেই জিনিসটা আমাদের আমিরুল অর্জন করছে। একসময় তো চয়ন ভাইকে এশিয়ার ওয়ান অফ দি বেস্ট পেনাল্টি টেকার বলা হতো। সেই জিনিসটা আমিরুল রপ্ত করছে বিকেএসপিতে বসে। ও বলতেছিল যে আমি তো এমনি মাঠে ভালো খেলার চেষ্টা করি, যতদূর পারি ভালো খেলি, না আমার কাছে মনে হচ্ছে যে এই স্কিলটা ডেভেলপ করার দরকার। এবং এটার জন্য আলাদা করে প্রতিদিন সময় দিচ্ছে, প্রতিদিন সময় দিচ্ছে। ইভেন ও চয়ন ভাইয়ের সঙ্গে দেখাও করছে। ও যখন ফরিদপুরে, তখনও পর্যন্ত ও কিন্তু মুসা, ইসা, ইয়ামিন, চয়ন, এমনকি হারুন ভাই, মানে ফরিদপুরের যারা লিজেন্ড তাদের কাউরে চেনে না। ও যখন বিকেএসপিতে আসছে, শুনে মিলে বুঝছে যে ও কোথা দিয়ে আসছে। ও বুঝছে যে ও হকির জন্মভূমি থেকেই আসছে। তখন ও চয়ন ভাইয়ের সঙ্গে কাজ করছে এটা নিয়ে, এছাড়া অনেকের সঙ্গেও কাজ করছে। ইসা মুসা ভাইয়ের সঙ্গে ও দেখা করছে, নানা রকমভাবে ও নিজেরে ডেভেলপ করার জন্য চেষ্টা করছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে বাড়তি পরিশ্রম। ও বলল যে ভাইয়া, এমনিতে যদি মূল আপনি শুধু টিম গেমের কথা ভাবেন, তাহলে একটা জিনিস, আর এরকম একটা স্পেশালিটি অর্জন করতে হলে আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে।
সেটা যে সে দিচ্ছে তা নিয়ে নিশ্চয়ই আর সন্দেহ করার সুযোগ নেই। কারণ এই যে 15টা গোল করছে এর অধিকাংশই পেনাল্টি থেকে আসছে। মানে আমরা আরেকটা চয়ন পেয়ে গেছি বা চয়নের চেয়েও বেটার কিছু হয়তো পেয়ে গেছি। এখনো আমি জানি না, এটা সিনিয়র লেভেলে যখন এসে করবে তখন বুঝতে পারবো। আর এবার ওর খেলা দেখার জন্য অবশ্যই লিগ দেখতে যাব, যদি লিগ আমাদের ক্লাবগুলো হইতে দেয়। প্রায় বছর তো আমাদের ক্লাবগুলো নানা রকম জেদাজেদি করে লিগ হইতে দেয় না। দেখেন, একজন আমিরুল চলে আসছে। এই আমিরুল আমাদেরকে এখন স্বপ্ন দেখাচ্ছে যুব বিশ্বকাপে সেরা স্কোরার হয়েছে, যদি ফিরবেই, না ফেরার তেমন কোনো কারণ নাই, ওর সেরা স্কোরারই হবে। কারণ ওর নিকটতম প্রতিদ্বন্দ্বী যে ছেলেটা 9 গোল করছে স্পেনের, সে সর্বোচ্চ আর 2টো ম্যাচ খেলতে পারবে। সে সামনে হচ্ছে সেমিফাইনাল, যদি সেমিফাইনালেও পাশ করে তাহলে ফাইনাল। মানে ওই ছেলেটার সামনে 2টো ম্যাচ আছে, আর আমাদের আমিরুলের সামনে আছে একটা ম্যাচ, আগামীকালকের ম্যাচটা। এখন আমিরুল যদি কাল একটাও গোল না করে, আর স্পেনের ওই ছেলেটা যদি আগামী 2 ম্যাচ, আমি ধরে নিচ্ছি 2 ম্যাচই সে খেলবে, 2 ম্যাচে সে যদি 7 গোল করে তবেই আমিরুলকে টপকানো সম্ভব। তো সেইটা আসলে একটু অতিরিক্ত যদি কিন্তু ব্যাপার। আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমিরুল সর্বোচ্চ স্কোরার হয়ে ফিরতেছে। সেক্ষেত্রে আমিরুল আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে? স্বাভাবিক না এই কোশ্চেনটা করা, যে আপনি যে হকি নিয়ে এতগুলো কথা বললেন, এটা লাভ কি? একটা আমিরুল হুট করে চলে আসছে, একটা চয়ন আসছে, একটা জিমি আসছে, এটা তো এর আগে কখনো আসে নাই তা না। হ্যাঁ, আসছে। বাংলাদেশে হকির হিস্ট্রি আপনি যদি দেখেন, খুবই রিচ হিস্ট্রি, খুবই রিচ হিস্ট্রি। আমরা পাকিস্তান আমলে হকিতে যখন কিনা পাকিস্তান অলিম্পিকে গোল্ড জিতছে, সেই অলিম্পিক গোল্ড জয়ী দলটাকে আমাদের পূর্ব পাকিস্তান দল আটকায় দিছিল। একেবারে শেষ মুহূর্তে 70 মিনিটের পরে গিয়ে একটা গোল করে ওরা আমাদের বিপক্ষে জিতছিল। সেই আমল থেকে আমাদের হকিতে ঐতিহ্য আছে। আমাদের জুম্মান লোসাই সেই পাকিস্তান আমলে এশিয়া একাদশে খেলছেন। মানে কোনো সেলিব্রিটি, মানে কথার কথা একাদশ না, ওখানে জুম্মান লোসাই নিজের যোগ্যতা দিয়ে গেছেন। আমরা এরকম কোয়ালিটি হকি খেলোয়াড়, এশিয়ান মানের বা 2-1জন ওয়ার্ল্ড ক্লাস হকি খেলোয়াড় জন্ম দিছি। বললাম না, জিমির মতো খেলোয়াড় জন্ম দিছি। জিমির বাপও সেই মাপের খেলোয়াড় ছিলেন, সোনা ভাই। কত বড় বড় খেলোয়াড় জন্ম দিছি আমরা। কামাল সাদেক জুটি জন্ম দিছি। কামাল সাদেক জুটি, সাদেককে জানেন? এই যে টি স্পোর্টসের প্রধান আছেন না, ইশতিয়াক সাদেক, ওনার বাবা। খুব মানে একসময় সুপারস্টার হকি খেলোয়াড় ছিলেন। কামাল সাদেক জুটির ছবি দেখতাম আমরা পত্রিকায়, দুজনে হকি স্টিক উঁচু করে বেরোয় আসতেছেন। তো এরকম সব তারকা উপহার দিছি, লাভের লাভ তো কিছু হয় নাই। একবার আমরা একটা জিমিদের সময় আন্ডার-23 টুর্নামেন্ট জিতছিলাম, এছাড়া আর কিচ্ছু হয় নাই আমাদের। কেন হয় নাই? হয় নাই শুধুমাত্র আমাদের ক্লাবগুলোর দলাদলির কারণে। এই একটা খেলা, বাকি সব খেলাগুলোতে আমাদের বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ঝামেলা হয়। এই একটা খেলা খুবই গোয়ার্তুমি করে আমরা শেষ করে দিচ্ছি। মানে এখানে রাজনৈতিক হস্তক্ষেপ কোনো সমস্যা না, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ করার কেউ সাহস পায় না। সশস্ত্র বাহিনীর লোকেরা, বিমান বাহিনীর লোকেরা ফেডারেশনে কর্তৃত্বে থাকেন, তো রাজনৈতিক লোকেরা ওইসব করার সাহস পায় না। এখানে ঝামেলাটা আবার অন্যরকম। এখানে কখনো মোহামেডান, কখনো উষা, কখনো আরামবাগ, কখনো আবাহনী, এরা নানা রকম গো ধরে বসে। আমি এদের সব কিছু এখন ফলো করতেও বিরক্ত লাগে, যে কী কারণে এক একবার লিগ বাতিল হয়ে যায় এদের এইসব গো ধরার কারণে। আমি অনুরোধ করি, এই যারা হকি সংগঠক, এরা প্রত্যেকে কিন্তু সোসাইটির, খুব সিভিল সোসাইটির মানুষ। হকি খেলোয়াড়দের আবার একটা মজা আছে, ইনক্লুডিং আমিরুল, এরা বেশিরভাগ আবার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ফলে এরা সবাই সংগঠক, খেলোয়াড়, সবাই খুব লোক, সিভিল সোসাইটির মানুষ। আমি এদের অনুরোধ করি, দয়া করে আপনারা এই গোয়ার্তুমিগুলো বন্ধ করেন। আপনাদের তো কোনো পলিটিক্যাল তেমন অ্যাম্বিশন নাই। একমাত্র প্রিন্স ভাই ছাড়া হকি থেকে পলিটিক্সে বড় দিকে কে গেছে? কেউ তো যায় নাই। এবং প্রিন্স ভাই তো খেলার পক্ষের মানুষ, যে খেলাটা মাঠে থাকুক। ফলে আপনারা সবাই এই গোয়ার্তুমিটা বন্ধ করেন, তাহলে দেখবেন বাংলাদেশে এই যে আমিরুলরা আসছে, এই জেনারেশনে আরেকটা ছেলে আছে আলামিন, ওই ছেলেটাও দুর্দান্ত খেলে। এরকম 5-6টা ছেলে হইলে তো আমরা এশিয়া ডমিনেট করতে পারি। অ্যাটলিস্ট আগে এশিয়ায় যাই, আমরা এশিয়া পর্যায়টা ডমিনেট করি। এই যুব বিশ্বকাপে যে পারফরমেন্সটা করলাম, এটাই করতে পারলে আমরা এশিয়ার টপ 3-তে চলে যাব। খুবই পসিবল সেইটা করতে পারলে না আমিরুলের জীবনটা ধন্য হবে। এবং সে আমাকে সেটাই বললো, যে ভাইয়া আমি সিনিয়র দলের হয়ে খেলতে চাই এবং বাংলাদেশকে আমি বিশ্বকাপে কিছু একটা রেজাল্ট এনে দিতে চাই, সেই দিনটা দেখতে চাই। সেই দিনটার জন্য প্রার্থনা থাকলো। আমিরুলের জন্য অনেক শুভকামনা। ঝাঁকড়া চুলের আমিরুল আমাদের জন্য একটা ট্রফি নিয়ে আসুক একদিন, সেই দিনের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।